আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বর্তমানে বাজারে যে শাকসবজিগুলো পাওয়া যায় এগুলোর যে কী অবস্থা, আসলে যারা কৃষির সাথে জড়িত নয় বা যারা শহরের বাসিন্দা তারা একুরেট বুঝতে পারবেন না যে এগুলোর বর্তমানে কী অবস্থা। তো যাই হোক, আমি যেন ভেজালমুক্ত খাঁটি শশা খেতে পারি এই কারণে কিছু শশা লাগিয়েছি। আর রমজান মাস তো শশা না হলে চলে না। তো আমার শশাগুলোর কী অবস্থা সেগুলো আপনাদেরকে দেখাবো, সাথে শেয়ার করব বাজারের শশাগুলোর আসলে কী অবস্থা বা কেন এটা খাওয়া উচিত নয়। তো চলুন তাহলে আমার শশা খেতে এখন যাওয়া যাক। এই হচ্ছে আমার শশা ক্ষেত। মিষ্টি আলুর ফাঁকে ফাঁকে শশা গাছ দিয়েছি। শশা গাছে বিভিন্ন ধরনের জৈব সার এগুলো দিয়েছি। এই খাবারগুলো খেয়ে এখানে যে মিষ্টি আলুর গাছগুলো আছে অনেক স্বাস্থ্যবান হয়ে গেছে। আর এদের ঘনত্ব যেহেতু বেশি, এই কারণে শশা গাছগুলো এই খাবারগুলো খেতে পারে। এখানকার যে মিষ্টি আলুগুলো আছে এরা কি পরিমাণ সবল হয়ে গেছে বা কি পরিমাণ শশা গাছের খাবারগুলো খেয়ে ফেলছে সেটা আপনাদেরকে আমি দেখালে বুঝতে পারবেন। এই ক্ষেতের শেষ প্রান্তের দিকে যে মিষ্টি আলুর গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর অবস্থা কিন্তু একেবারে নাজেহাল, লাল হয়ে গেছে বা আমরা গ্রামীণ ভাষায় বলি টুটটুরা লেগে গেছে বা একেবারে মিয়ে যাওয়া। এরা বড় হচ্ছে ঠিকই, কিন্তু তাদের বিকাশ লাভ করেনি বা তারা বিকশিত হতে পারছে না। এই দিকের গাছগুলো দেখেন, এগুলোর অবস্থা খুবই খারাপ। পাতা লালচে, পাতা হলুদ, তারপরে যে গাছ বড় হচ্ছে না। কিন্তু যখনই আমি শশার ক্ষেতের দিকে এই যে ক্যামেরা ধরলাম, আপনারা খেয়াল করে দেখেন ওই দিকের গাছগুলো কি পরিমাণ ডাগর ডাগর হয়ে উঠছে বা কি পরিমাণ সবুজ, আর তার শরীর স্বাস্থ্য অনেক ভালো। তার মানে হচ্ছে শশা গাছের খাবারগুলো এরাই খেয়ে ফেলছে। শশা গাছের থেকে এদের বৃদ্ধির রেটটা বেশি। দেখা যাচ্ছে যেটা একটা ডাল ছিল এত দ্রুত ডাল দিয়ে ওই জায়গাটা ভরায় ফেলছে যে শশা গাছ ওদের সাথে প্রতিযোগিতায় পারছে না। রাসায়নিক সার এখানে ব্যবহার করছি না, মূলত জৈব সার দিচ্ছি। তো জৈব সার দিলে যেহেতু বেশি পরিমাণ দিতে হয়, তখন এই গাছের গোড়ায় স্পেসটা কম পাচ্ছে। তো স্পেসটা কম পাওয়ায় জৈব সারও পর্যাপ্ত দেওয়া হচ্ছে না। আর যদিও একটু স্পেস বেশি নিয়ে জৈব সার দিচ্ছি, সেক্ষেত্রে জৈব সারগুলোকে এই মিষ্টি আলুর গাছগুলো গ্রহণ করছে। নিজে খাওয়ার জন্য মূলত এটা ফলাইছি। এখানে যতগুলো গাছ আছে এতগুলো গাছের যে পরিমাণ শশা বর্তমানে আসা শুরু হয়ে গেছে, একটা ফ্যামিলি বা দুইটা ফ্যামিলি বা 5টা ফ্যামিলির পক্ষেও এই শশা খেয়ে শেষ করা পসিবল হবে না। তো কি পরিমাণ শশা ধরতেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইখানে একটা, এটা সবেমাত্র এটা হচ্ছে, এটাতে একটা দেখা যাচ্ছে, এইগুলোতে ফুল আসতেছে। তো ফুলও না, এখানে শসা আছে। এখানে মাথায় দেখেন একই জায়গায় 3টা শসা দেখা যাচ্ছে। এখানে শসা আছে, কোনো কোনো গাছে আপনার 4টা 5টা 8টা করে শসা আছে। এইখানে যে গাছটা দেখা যাচ্ছে এখানে একটা শসা দেখতে পাচ্ছি, বেশ বড় হয়ে গেছে। সম্ভবত 3-4 দিনের মধ্যে এই শসাগুলো খেতে পারবো। এর আগেও অনেকগুলো শসা এখানে বড় হয়ে গেছিলো, কিন্তু তাতে মাছি হেনে দিচ্ছে, ডিম পেড়ে দিচ্ছে। এখন শসার মধ্যে পোকা হচ্ছে। সামনে যেমন একটা শসা ছিঁড়ে রাখা হয়ে গেছে, তো সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে শসাটা আছে, শসার উপরে এখানে একটা ভালো জিনিস দেখাই, এখানে একটা মাছি দেখা যাচ্ছে। এই মাছিটা কিন্তু শসার মধ্যে ডিম পাড়ার চেষ্টা করছে। যদি একটু আমি জুম করে দেখাই তাহলে দেখেন এখানে একটা মাছি। তো এই মাছিগুলোকে আমরা সাদা মাছি বলে থাকি। এই সাদা মাছিগুলো বিভিন্ন সবজি বা তরিতরকারির উপরে যখন ডিম পেড়ে রাখে তখন 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 এইরকম ফুটা ফুটা হয়, এরকম ফুটা ফুটা হয় এবং হচ্ছে এর ভিতরে এই ডিমগুলো নিষিক্ত হয়ে বাচ্চা ফুটে বের হয় এবং আমাদের এই সবজিগুলো খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমার এইখানে এত শশা ধরছে, তো শশাগুলো আমি খেতে পারছি না। তাহলে আমরা বাজারে যে শশাগুলো পাচ্ছি, তো এই শশাগুলো দেখা যাবে একেবারে পুরা সিলসিলা এবং সুন্দরী শশা, খুব সুন্দর চেহারা, দেখলে খেতে ইচ্ছে করে। তো সেই শশাগুলো কিভাবে হচ্ছে,
সেই শশাগুলো কিভাবে হচ্ছে এটা আসলে আমি শশা এবার যদি না চাষ করতাম তাহলে বুঝতে পারতাম না যে শশা কী পরিমাণ কীটনাশক স্প্রে করতে হয়। আমার এই শশা বিষয়ে যখন আমি পরামর্শ চাচ্ছিলাম একজন কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে, তখন আমাকে যে পরামর্শগুলো দিল, এখনও ফুল আসা শুরু করেনি, এখন আপনি স্প্রে করেন। স্প্রে করলাম 3 দিন পর পর, কিন্তু ওনার সাজেশন যেটা ছিল এইটা 3 দিন পর পর চলতেই থাকবে স্প্রে। এবং সেখানে স্প্রে একদিনে আমাকে 2টা করে স্প্রে উনি দিল। তো 2টা করে স্প্রে মিলে আমাকে কীটনাশক স্প্রে করতে হলো 5টা। তো 2 দিন বা এই 3 দিন স্প্রে করার পর আমার মনে হলো যে সর্বনাশ, এই পরিমাণ বিষ যদি আমরা খাই তাহলে আমাদের বডি কিভাবে ঠিক থাকবে। আর আর অ্যাকচুয়ালি 15-20 দিনেও আসলে চলে যায় না গাছ থেকে, বা অর্গানিক আর হয় না। তারপরে আর স্প্রে আর আমি করছি না। পরে আমি এখানে দিয়েছি ট্রাপ, দিয়েছি ফেরোমেনন ট্রাপ দিয়েছি। এইখানে একটা ফেরোমেনন ট্রাপ আছে, ওইখানে একটা ফেরোমেনন ট্রাপ আছে। তো দুটা মিলে মাঝে মাঝে সেখানে কিছু পাচ্ছি মাছিগুলো এই ট্রাপে গিয়ে পড়ে যাচ্ছে। তারপরেও সামনে যে শশাটা ধরে আছে, দেখেন এই শশায় সাদা মাছি দেখাই যাচ্ছে। এই যে দেখেন এখানে সাদা মাছি এখানে কিন্তু ডিম পাড়ার জন্য বসে আছে। তো এইভাবে আমার এখানে শশা কিন্তু ধরছে, মোটামুটিভাবে শশা অনেক ধরছে। তো যাই ধরছে সবগুলোতেই এইভাবে সাদা মাছি ডিম পারছে, কিন্তু আমি খেতে পারছি না এই জন্য। তো এখন যেটা মাছি যেগুলো পাচ্ছি সেগুলো এইরকম আর কি। যখনই মাছি এখানে হুল ফুটাচ্ছে বা ডিম পাড়তেছে তখন এটা আর বড় হচ্ছে না, বা সামান্য এইরকম ট্যামনা টুমনা, আমরা গ্রামীণ ভাষায় যেটাকে বলি ট্যামনা টুমনা, এই ট্যামনা টুমনা আকারে হয়েও এখান থেকে যেটুক পাচ্ছি এইটা আমার মোটামুটি অর্গানিক থাকতেছে। এর যদি অর্ধেক যদি ফেলাই দেই এবং বাকি অর্ধেক খাই, তারপরেও সেটা আমি খাচ্ছি, ভালো জিনিস খাচ্ছি। এখন কথা হচ্ছে, বর্তমানে আপনারা যদি এই স্প্রেগুলো না করেন শশা খেতে বা বিভিন্ন সবজি খেতে, বেগুন আছে, তাহলে আপনাদের পক্ষে সম্ভব নয় এত সুন্দরী দারুণ ছিলছিলা এই শশা বা বেগুনগুলো খাওয়া। তো এখানে কি পরিমাণ যে স্প্রে ব্যবহার করা হচ্ছে বা কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এটা আসলে যারা এটা চাষ করছেন না তারা বুঝতে পারবেন না। তো আমি এখানে যে ট্রাপ দিয়েছি, ট্রাপ দেওয়ার পরেও আমার এই যে জিনিসগুলা খুব একটা রক্ষা হচ্ছে না, যদিও এখানে অনেক মাছি মরে যাচ্ছে। আজকে এখানে পানি চেঞ্জ করে দিলাম, এই যে একটা দেখা যাচ্ছে অলরেডি এখানে এখন গিয়ে মরে আছে। তো এরকম দেখা যাবে যে প্রতিদিনে 8টা-10টা করে এখানে মাছি মরে থাকবে, কিন্তু এটা আসলে পর্যাপ্ত নয়। এখন কথা হচ্ছে যে আমরা কি স্প্রে ছাড়া তাহলে ভালো সবজি ফলাতে পারবো না? হ্যাঁ পারবো। এজন্য আমাদেরকে বিভিন্ন জৈব উপাদান যোগে বা জৈব পদার্থের মাধ্যমে আমাদেরকে জৈব কীটনাশক তৈরি করতে হবে। জৈব কীটনাশক তৈরি করতে হবে, সেটা হিউম্যান বডিতে কোনো ক্ষতিকর ইফেক্ট ফেলবে না, সম্মত হবে, আমাদের শরীরকে সুরক্ষিত রাখবে, নিরাপত্তা দেবে অর্গানিক জিনিস খাওয়ার কারণে। তো সামনে আমি বিভিন্ন জৈব স্প্রে বা জৈব কীটনাশক তৈরি করব, যাতে করে আমি অর্গানিক জিনিস খেতে পারি। আসলে আমরা বাঙালিরা স্বাস্থ্য সচেতন নই, যেই কারণে অর্গানিক জিনিসের কথা চিন্তা করি না। আসলে অর্গানিক জিনিসটার গুরুত্ব যে কতখানি, এটা যদি আপনারা একটু স্বাস্থ্য বিষয়ে খেয়াল করেন বা এর উপর একটু করে নজর দেন, তাহলে বুঝতে পারবেন এত রোগ ধরা পড়ছে, কিডনি বিকল হচ্ছে, হার্ট অ্যাটাক করছে, অধিক সংখ্যক লোক স্ট্রোক করছে, তারপরে এই যে ডায়াবেটিস ধরা পড়ছে। এগুলোর সব কিছুর মূলে হচ্ছে এই আমাদের খাদ্যে বা শাকসবজি তরি তরকারি সব কিছুতে ভেজাল। এই ভেজাল খাওয়ার কারণে এই অবস্থা। এছাড়াও আমরা শাকসবজি ছাড়া যে বিভিন্ন খাবারগুলো খাচ্ছি, দেখা যাচ্ছে রাসায়নিক পদার্থ বা বিভিন্ন রং মিশ্রিত করা হচ্ছে। বিশেষ করে মুখরোচক যে খাবারগুলো খাচ্ছি, ভাজা পোড়া খাচ্ছি। তো এইগুলো থেকে আমরা যদি বাঁচতে চাই, যদি সুস্থভাবে বাঁচতে চাই, আমাদেরকে নির্ভেজাল এবং অর্গানিক খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। এটা খুবই টাফ ব্যাপার বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আপনি যদি সচেতন হন বা আমি যদি সচেতন হই, তবে এটা আবার সম্ভব, ভালো জিনিস খাওয়া, অর্গানিক জিনিস খাওয়া সম্ভব। এখন অনেকে ভাবেন যে হ্যাঁ
এত মানুষ, হাজার হাজার মানুষ এইভাবে খেয়ে তো আমরা বেঁচে আছি। তো এইভাবে হাজার হাজার মানুষ খেয়ে বেঁচে আছি, ঠিক আছে, এই কারণে আমাদের মধ্যে এই রোগ বালাই আক্রান্ত বা দেখা যাচ্ছে যে অল্প বয়সেই বিকল হয়ে যাওয়া লোকের পরিমাণ বেশি। তো এটা একমাত্র সমাধান হচ্ছে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং খাঁটি জিনিস গ্রহণ করতে হবে। আমরা যারা রমজানে ইফতার করছি, শসা বা ক্ষীরা ছাড়া ইফতার করব বা সালাদ থাকবে না, এটা আমরা চিন্তাই করতে পারি না। নিজের যদি খেতে শসা না থাকে তাহলে এই শসাগুলো আপনারা অ্যাভয়েড করে যান, কারণ এখানে আপনার একটু তৃপ্তির জন্য আপনি যে বিষগুলো খাচ্ছেন এটা আসলে আপনারা কল্পনা করতে পারছেন না। আমি যদি এই শসাগুলো না লাগাইতাম তাহলে আমিও কল্পনা করতে পারতাম না যে কী পরিমাণ বিষ স্প্রে করে। আমি আগে ভাবতাম যে হয়তো একটা কীটনাশক স্প্রে করলেই একটা জায়গায় হয়ে যায়, কিন্তু সবজিতে যেটা দেখছি ভাই, 3 দিন পর পর আপনাকে স্প্রে করতেই হবে। অনেক সময় আরও অনেকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে 3 দিন নয়, কেউ আছেন 2 দিন পর পর স্প্রে করেন, নয়তো এই যে মাছির আক্রমণ থেকে বা বিভিন্ন পোকার আক্রমণ থেকে তাদের শাকসবজিকে রক্ষা করতে পারেন না। তো আমার সবার প্রতি একটা রিকোয়েস্ট, যদি বাজারে শসা বা ক্ষীরা আপনারা এই তৃপ্তির জন্য খান, একটু যদি কষ্ট হয় আপনারা এটা অ্যাভয়েড করেন, কারণ আপনাদেরকে এটা মেরে ফেলবে। শুধু এটাই না, বাজারে যে বেগুন আছে, বেগুন খাওয়া স্টপ করেন। আপনি আপনার ছাদে বা ঘরের বারান্দায়, বাড়ির উঠোনে 2-4-3টা যদি বেগুনের গাছ আপনি করতে পারেন ভালোভাবে, তার বেগুন খেয়ে পুরো ফ্যামিলি খেয়ে শেষ করতে পারবেন না, বেগুনে এত ফলে। এভাবে আপনি ঝিঙ্গা, তারপর করলা, বাড়ির সামনে 5-7 জায়গার মধ্যে এটা ফলাইতে পারেন। তো এর জন্য দরকার শুধু আপনার সচেতনতা। এই সচেতনতা আপনার খুবই জরুরি, নয়তোবা বাজারের এই ভেজাল জিনিসগুলো ভক্ষণ করে করে নিজের, পরিবারের, দেশের, সমাজের ক্ষতি করছেন। তো বাঙালি যেহেতু অসৎ জাতি, এখানে বলে লাভ নেই, বাঙালি এইসব ভেজাল করবেই। আপনার এটা বাঁচার উপায় হচ্ছে নিজেকে সচেতন হতে হবে, ভালো জিনিস গ্রহণ করতে হবে। যে ভালোভাবে বাঁচতে চান, আমার কথাগুলো আপনারা ফলো করার চেষ্টা করেন অথবা একটু চিন্তা করেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।